এই সরকারের প্রতি একটা জিনিস আমাদের বলতেই হয়, এই সরকারের অধিকাংশ সদস্যের মধ্যে, অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না। এদের মধ্যে দুই একজন ছাড়া এমন কোন উপদেষ্টা নাই যিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, একটা কথা বলেছেন মিডিয়াতে দুঃশাসনের বিরুদ্ধে, খুঁজে পাওয়া যাবে না। তারা নিরুপদ্রব জীবন কাটিয়েছেন। এখন সুযোগ হয়ে গেছে, বাড়ি হয়তো একটা পার্টিকুলার জেলায়, এই সুযোগে কিংবা অন্য কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগে আজকে উপদেষ্টা পরিষদে বসে গিয়েছেন। বসুন, কিন্তু ভুলে যাবেন না আপনাদের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং ক্ষমতা হস্তান্তর করা। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু এই কথা তারা ভুলে গিয়েছে। এরশাদের স্বৈরশাসন আমরা দেখেছি, ওই সময় মুখে মুখে একটা কথা চালু ছিল, এরশাদের চুল কম ছিল, চুল কাটতে নাপিতের খুব অসুবিধা হতো। তো গেলে যখন দেখে যে চুল কাটতে অসুবিধা, নাপিত একটা প্রশ্ন করতো, স্যার ইলেকশন দিবেন কবে? এটা শুনলেই তার চুল খাড়া হয়ে যেত, তখন সে আরামে চুল কাটতে পারত। এই সরকারের একই অবস্থা, ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। আমি ক্ষুদ্র মানুষ, এখানে আলালের তো কয়েকশো মামলা, সালাম ফজলু এদের সবারই অসংখ্য মামলা, আমিও 5 বার জেলে গিয়েছি। আমরা তো অনেক ত্যাগ স্বীকার করেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাজা পেয়েছি, সর্বশেষে যাওয়ার আগে আমাকে 2 বছরের সাজা দিয়ে গেল। আমি নাকি জনতা ব্যাংকের বাস পুড়িয়েছি। 34 বছর আগে এই ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি তাদের বাস পড়াতে গিয়েছি, সাজা একটা দিয়ে গিয়েছে। যাই হোক, কষ্ট লাগে অনেক। এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা অন্যের কৃতিত্ব সম্মান করি। বিশেষ করে শহীদ আবু সাইদ, তিনি তো চিরকালের হিরো বাংলাদেশের। যেইভাবে বুক চিতিয়ে তিনি রাইফেলের সামনে বুক পেতে দিয়েছেন, তাদের গুলি গ্রহণ করেছেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, যুগ যুগ ধরে অনন্তকাল ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদকে নিয়ে গর্ব করব। আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপি এবং আমরা ব্যক্তিগতভাবেও প্রত্যেকটি শহীদ পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি, আগামীতেও করব। সকলের এই দুঃসাহসকে, সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি। কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই 17 বছর সংগ্রাম করার পর পরশ্রী কাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে। বিশেষ করে যারা বয়সে এত কম। প্রফেসর ইউনূস একটা কথা বললে, বা আসিফ নজরুল, বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা হলে মানায়। কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। এখনো তো প্রায় 1 বছর টাইম আছে, জনগণের কাছে যেতে পারবেন। আপনারা তো অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন, হেলিকপ্টারেও যেতে পারবেন সব জায়গায়। তো যান, ঘুরে ঘুরে আসেন, জনগণকে বলেন যে আপনারা এই দেশকে স্বাধীন করেছেন। 71 কিছু না, 47 কিছুই না। আরে ভাই, 71 তো দেখেন না? 71 সালে কিভাবে গ্রামে গঞ্জ থেকে পঙ্গপালের মতো হয়ে যশোর ক্যান্টনমেন্টে 8 ঘন্টা যুদ্ধের পর যখন বেরিয়েছি, ভেবেছিলাম যে বাংলাদেশে আমি একাই বোধহয় বিদ্রোহ করেছি। জানতাম না বাস্তব পরিস্থিতি। বাইরে আসার পর পাশে একটা গ্রাম ছিল খিতিবদিয়া, সেখানে যাওয়ার পর দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি, দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। এদের মধ্যে থেকে 500 ছাত্রকে আমি ভর্তি করেছিলাম আমার ব্যাটালিয়নে, যারা 100 জীবন দিয়েছে রণাঙ্গনে। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম। সেই মহাসংগ্রাম আপনারা দেখেননি, কল্পনাও করতে পারবেন না। খালি ভীতু বাঙালিদেরকে দেখে আপনারা অভ্যস্ত হয়েছেন, বীর শ্রেষ্ঠদেরকে দেখেন নাই, 71-এর লড়াকু তরুণদেরকে দেখেন নাই। এই দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, ভারত স্বাধীন করে নাই। ভারতের অংশগ্রহণ না হলেও আমরা দেশ স্বাধীন হতাম।